প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন দৈনিক আড্ডাবাজি 16 সকলকে শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। আজকের সাথে একজন অতিথি আছে। আমার নাম ইনাম, সৌরভ, একজন কবি, একজন গল্পকার, একজন প্রাবন্ধিক, একজন সুসাহিত্যিকই বলা যায়, একজন তরুণ সাহিত্যিক, সৌরভ বর্ধন। আজকে তার সাথে অনেক অনেক গল্প করব, প্রাণ খুলে কথা বলবো। আশা করছি আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন। আজকের আয়োজনের যে সম্মানিত অতিথি সৌরভ বর্ধন আছে, তার কাছে আপনাদের কোনো জানতে চাওয়া কিংবা প্রশ্ন থাকলে উন্মুক্তভাবে মন্তব্যে লিখে জানাবেন, আমি তুলে ধরবো আজকের অতিথির কাছে। তো যাই হোক, আমি আর কাল বিলম্ব করছি না। আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই অতিথির কথা শুনবার জন্যই যুক্ত হয়েছেন। তো আবারও ভালোবাসা জানিয়ে আমাদের প্রত্যেক দিন এর আয়োজনের যে একটা রুটিন থাকে, ছোট ছোট কিছু রুটিন ওয়ার্ক, যে অতিথি থাকে তার ছোট্ট একটা পরিচিতি বলার মাধ্যমে আমাদের আয়োজনটা শুরু করি। তরুণ কবি সৌরভ বর্ধন বর্তমান শতাব্দীর দ্বিতীয় দশকের কবি, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুরে বাস করেন। কাব্যগ্রন্থ প্রসূতিকালীন পাঠ, চিহি ফ্যাকশন, ছুটছে নয়ন ঈষৎ নয়নে, মুক্ত গদ্যগ্রন্থ, কবির জখম ও অন্যান্য মিথ্যাচার, কিছু আর্তনাদ, কিছু আত্মনাশ। এই ছিল ছোট করে আজকের আয়োজনের অতিথির পরিচিতি। আর বাকি পরিচিতি বা পরিচয় হব তার কথার মাধ্যমে। আমি আর কাল বিলম্ব করছি না। আহ তো আমরা চলে যাচ্ছি অতিথির কাছে। আজকের আয়োজনে আপনার কুশল এবং শুভেচ্ছা বিনিময় করুন শ্রোতা দর্শকদের সাথে। অনেক ধন্যবাদ। আহ, চিন্তার ঘ্রাণ যে পত্রিকা বা পেজ, তাকে এবং আমারই বন্ধু কবি তানভীর সৌরভকে খুব ভালো লাগছে। সাধারণত ফেসবুক লাইভ বা এই জাতীয় ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমি সাধারণত করি না, মানে খুব একটা সড়গড় নই এসবের মধ্যে। তবুও যেহেতু বন্ধুর আমন্ত্রণ আমি ফেরাতে পারিনি। খুব ভালো লাগছে, দু চারটে কথা বিনিময় হবে। আহ, এই সময়টা, যে সময়টা মানে বাংলাদেশ এবং ভারত দুটো দেশের জন্যই খুব একটা সুখকর পরিস্থিতিতে নেই আমরা। তার মধ্যেও কাব্যিক এবং শিল্পের যে আদান প্রদান, তা যে চালিয়ে যাচ্ছে চিন্তার ঘ্রাণ, এইটা আমাকে ভীষণভাবে আলোড়িত করেছে। আহ, যে একটা মানুষ ক্রমাগত দুপারের কবি সাহিত্যিকদের নিয়ে এই আলাপ আলোচনা, তাদের শৈল্পিক মত বিনিময় এবং 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 শিল্প তো সবসময় আহ সমাজ এবং মানুষকে নিয়েই গড়ে ওঠে। যার ফলে শৈল্পিক যখন আদান প্রদান হবে, তখন কিন্তু তা আসলে একটা দেশ, একটা সমাজ, একটা মনন এবং চিন্তনকেও আদান প্রদান করাবে। তো সেই দিক থেকে এই উদ্যোগ ভীষণই সাধুবাদযোগ্য। আমি ভীষণই মানে অনার্ড ফিল করছি আমাকে এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তবে একটি জিনিস আমি বলি, যে মানে আমাকে প্রথমে আপনি মানে কবি এবং গল্পকার, সুসাহিত্যিক এরকম পরিচয় দিয়েছেন। তবে আমি মোটেই গল্পকার নই, আমি কোনোদিনও গল্প লিখিনি। আহ, যাই হোক, আমি শুধু কবিতাটাই লিখি ও কবিতা বিষয়ক কিছু গদ্য টদ্য গ্রন্থ লেখা হয়। প্রবন্ধ, হ্যাঁ হ্যাঁ, গদ্য গদ্য লেখা হয়। তো যাই হোক, এরকম আর কি। সেটা আমরা আলাপচারিতার মাধ্যমে আরো জানতে পারবো। আপনি যে কথা বললেন আসলে, আহ যেহেতু দুই দেশের কথা বললেন, যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের ভাষা এবং হুম, সংস্কৃতি একই। হয়তো বা একদম। কাঁটাতার আছে মাঝখানে, কিংবা আমাদের কিছু ধর্মীয় বৈষম্যও থাকতে পারে, কিন্তু দিন শেষে বৈষ্ণব একজন থাকতে পারে। মানুষের বড় পরিচয় তার ভাষা, তার ভাব, তার সংস্কৃতি। তো এই দুটোতে বোধহয় আমাদের কোনো দ্বিমত নেই। বাকি যে দ্বিমত গুলো আছে হুম, ওগুলো বিভিন্ন ইস্যু, রাজনৈতিক ব্যাপার স্যাপার। আমরা ও ও আলাপে গেলে আর শেষ হবে না। তো ওখানে আমরা জানি বিভিন্ন ফাঁক থাকে, আমরা সে ফাঁকে যেতে চাই না। আমরা যে নিরেট এবং একদম। ভালোবাসাময় একটা ভাব বিনিময় করছি বা করার চেষ্টা করছি, এটা আমরা করে যাব। আর যারা আছেন টিপ, মানে কি বলে, ভেতরে কোচানোর জন্য বা টিটকেরি করার জন্য, করতে দিন না তাদেরকে টিটকেরি, আমরা সেদিকে না থাকি। তো যাই হোক, আর ওই একদম। আজকে বোধহয় একটা কবিতা দিয়েছি নবারুণ ভট্টাচার্যের, যে দিন শেষে গরিবের পাশে কে আছে। ওই যে কবিতাটার নাম বোধহয় কালবেলা।
তো দিন শেষে ব্যাপার হচ্ছে হুম, ক্ষমতা বা ধনী যারা আছে গরিবের পাশে বা আমাদের মতো মধ্যবিত্তের পাশে কেউ থাকে না। আমাদের কামলা খাটতে হয়, ভাত খেতে হয়। সুতরাং কারো ফাঁদে আমরা পা না দিই। আমরা আমাদের একদম, জীবনকে একদম। সুন্দরভাবে অতিবাহিত করি। তো যাই হোক, আর শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন বা মাঝে মাঝে ঢু মেরে যাচ্ছেন, দৈনিক আড্ডাবাজি ১৬ র পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর যে কথাটা বলতে চাই, প্রত্যেকদিন আপনারা সকলেই আমাকে অনেক আলোকিত মানুষ বা আলোর ভেতরে দেখতে পারেন। আজকে বিদ্যুৎ, নেট সব বিভ্রাটের কারণে একটু আলো আঁধারিতে আছি। আশা করছি আপনারা ব্যাপারগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেমন লাইভের ভেতরে অনেক সময় যন্ত্রের যন্ত্রণা। লাইভটা আসলে টুক করে বের করে দেয় অতিথিকে কিংবা আমাকে। আবার আসতে হয়। তো এই সবকিছুর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই একজন শিল্পীর কথা এবং তার ভাবনা তুলে ধরা। আর সেই তুলে ধরার মাধ্যমে একটা মানুষ যদি হয়, ১০ জন মানুষ যদি হয়, শুনে আনন্দ পায়, উপকৃত হয়, সেটাই প্রাপ্তি। আমি ছোট করেই আরকি কামনা করি, অনেক বড়সড় কামনা করি না। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। অতিথির কাছে চলে যাচ্ছি যে আজকে ১ম এই যেটা জানতে চাই, আপনার এই যে কবিতায় আসা বা শিল্প সাহিত্য প্রেমটায় আসা, কবিতার প্রেমটা কখন কিভাবে শুরু হলো? আমাদেরকে একটু বলুন। আহ, কবিতার প্রেম শুরু হওয়া বলতে ঠিক তো ওইভাবে নির্দিষ্ট সময় বেঁধে তো কবিতা আসে না। আহ, তবুও যদি মোটামুটি একটা সময়ের বাঁধনে তাকে বাঁধি, মানে যেমন হয় আর কি। আম, মানে ছোটবেলা থেকেই স্কুল লাইফে কবিতার চর্চা ঠিক নয়, সেই সময় তো ওটাকে চর্চা বলা যায় না। মানে আমার হুম, যতদূর মনে পড়ে, আমি তখন ক্লাস 7-এ পড়ি। আহ, আমি মানে হুম, প্রথম আমি যখন কবিতাটা লিখি আর কি, ক্লাস 7 তখন আমি। হুম, মানে হুম, হুম, তখন ওই এক ঝড়ের একটা আবহ নিয়ে কবিতা হুম, লিখেছিলাম। হুম। তো আচ্ছা। এরকম ছোটবেলায় অনেকেই লেখে আমরা, হ্যাঁ। আমি যখন এখন হ্যাঁ, আমি হ্যাঁ। বাচ্চাদেরকে যখন আমি পড়াই, তারাও মাঝে মধ্যে কবিতা লেখে। তো আমাকে দেখায় তারা। তো আজ সেটা দেখে আচ্ছা। আমার সেই সময়ের কথা মনে পড়ে, আমি যখন ছোটবেলায় লিখতাম। তো হুম, এরকম ভাবে চলতে থাকে। এই যে নিজের ডায়েরিতে ব্যক্তিগত ভাবে লেখা বিভিন্ন কবিতা থাকে। তারপরে আস্তে আস্তে হুম, ওই কৈশোর অবস্থা থেকে যৌবনে পদার্পণ। এবার যৌবন মানেই সেখানে হুম। একটা প্রেমের ব্যাপার আসছে। এবার প্রেমের হ্যাঁ। জন্য কবিতা আরো উদ্বেল হয়ে ওঠে, আরো মানে উচ্চ গ্রামের কবিতা তখন লেখা হতে থাকে। হ্যাঁ, হ্যাঁ, তো এই সবগুলো খুব হ্যাঁ। ব্যক্তিগত স্তরে ছিল, মানে আমি লিখছি, আমি পড়ছি, বা আমার দু একজন বন্ধু বান্ধব হয়তো পড়ছে, এইটুকুই। কিন্তু কবিতা ছাপা সেই অর্থে কোনো পত্রিকায়, সেটা আমার প্রথম হয় 2009 সালে। তখন আমি ক্লাস 10, মাধ্যমিক হুম, পরীক্ষা দেব এরকম। তখন হুম, আমাদের হুম, শান্তিপুরেরই একটি পত্রিকা, একালীন কবিকণ্ঠ নামে, সেই পত্রিকার প্রথম হুম। সংখ্যা ছিল ওটি। সেই প্রথম সংখ্যাতে আমারও জীবনের প্রথম কবিতা প্রকাশ পায় 2009 সালে। তবে সেটা আচ্ছা, মানে খুবই আচ্ছা। সামান্য একটি কবিতা, মানে এখন তো ওটাকে আর কবিতা বলা যায় না, খুব ছোটবেলার লেখা আর কি। তো যাই হ্যাঁ, হোক, হ্যাঁ, হ্যাঁ। তারপরে মানে সিরিয়াস কবিতা চর্চা যদি আমার জিজ্ঞেস করেন আমাকে, সিরিয়াসলি কখন থেকে আমি কবিতা চর্চা করছি, সেটা হচ্ছে অ্যারাউন্ড ওই 2016, এরকম 2016-17 এই সময়টা থেকে আমি সিরিয়াসলি মানে ওই যে কবিতা চর্চা করব বা কবি হব, হ্যাঁ, কবিতা লিখবো, হুম, হুম, এই ব্যাপারটা হুম। সিরিয়াসলি আমি নিয়ে হচ্ছি 2016-17 এই সময়টা থেকে। আচ্ছা, আচ্ছা। তাহলে এভাবেই আরকি চর্চাটা শুরু হলো। আমরা জানতে পারলাম এবং সেই মানে কি বলে যে একটু বুঝে শুনে আরকি কবিতায় পদার্পণ করা, সেটাও আমরা শুনলাম। তো এখন যে উপলব্ধি বা এখন যে কবিতায় আছেন এবং যেহেতু মোটামুটি হুম। একটা বছরের পথ চলা হবে? মিনিমাম ৫-৭ বছর, না কত বছর হবে যে পথ চলাটা হ্যাঁ, হচ্ছে কবিতার? আচ্ছা। হ্যাঁ, তো এই 7-8 বছর এরকম, 7-8 হ্যাঁ, তো বছর। ৭-৮ বছরের পথ চলাটা যে হলো, ৭-৮ বছর কিন্তু হুম। কম নয়। একটা দীর্ঘ পথ। তো এখন যে কি মনে হয় যে কবিতাটাই আমি সারা জীবন করে যেতে চাই, এরকম ফিল হয় কিনা? মানে সেটা আমি কবিতাটাকেই রাখতে চাই। কারণ কবি বা একজন শিল্পী কিন্তু হয়তো সে তার জীবন জীবিকার জন্য অন্য পেশায় যায়, পয়সা কামানোর জন্য, সহজ কথা। কিন্তু তার প্রাণের ভেতরে হ্যাঁ। কিন্তু কবিতাটাই প্রথিত থাকে এবং সে চায় মনে প্রাণে যে এটাই আমার মূল কাজ। বাকিগুলো গৌণ। হুম, হুম। তো এরকম কি ফিল হয় আপনার? একদমই, একদমই, একদমই তাই।
হুম 2022 সালে আমার প্রথম একটি গদ্যের বই বেরোয়, মুক্ত গদ্য আর কি যেগুলোকে বলা হয়, কবির জখম ও হুম অন্যান্য মিথ্যাচার। হুম ওই বইটির শেষ লেখাটিতে আমি এই কথাই বলেছিলাম যে মানে এমন নয় যে আমি মানে অন্য কাজ করি বা অন্য কিছু করার সঙ্গে সঙ্গে অবসর সময়ে আমি কবিতা লিখছি বা কবিতা চর্চা করছি, এমনটা নয়। আমি কবিতাটাই লিখি, এটাই আমার কাজ। অন্য সময় আমি অন্য কাজ করি। কেমন? অন্য কাজ। আমি হ্যাঁ, হ্যাঁ। অন্য কাজের ফাঁকে কবিতা লিখি এমন নয়। মানে কবিতা আমার কাছে মানে অবসর আমি কবিতার যাপন নয়। না না বড় না না বুঝেছি, মানে ব্যাপারটা এরকম যে আমি কবিতার ভেতরেই থাকি, তো তার ফাঁকে হয়তো অন্য কাজ করি, কিন্তু অন্য কাজের অন্য কাজ ফাঁকে কবিতা লিখি না। করতে হয়। হ্যাঁ, 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 একদম। করতে অন্য কাজ হয়। করতে হয়। হ্যাঁ, এই রুজি হ্যাঁ, রুটির জন্য জীবন করতে জীবিকার হয়। তাড়নায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো একদম। আমরা যারা ২-১ জন তরুণ হোক বা সিনিয়রও যারা আরকি অন্য কিছুতে তেমন আরকি মনোনিবেশ করতে পারেনি বা যত কবি দেখেছি, হয়তো তারা জীবন জীবিকার কারণে, কারণ কলকাতায়ও বোধহয় বা পশ্চিম বাংলায়ও বোধহয় এরকম, আমি সঠিক জানি না, আপনি ভালো বলতে পারবেন। যে বাংলাদেশে আসলে হুম, কবি একটা পেশা হিসেবে তো গড়ে ওঠেনি বা অনেকে মনে করেনও না। কিন্তু পেশা না, অপেশার চেয়ে বড় যে ব্যাপারটা, যে কবিতা লিখে দুটো ডাল ভাতের ব্যবস্থা, পেশাদারিত্বের জায়গা বাদ দিলাম। তো হুম, সেই না, পরিবেশ, পরিস্থিতি বা সামাজিক ব্যবস্থাটা তৈরি হয়নি। তো আপনাদের ওখানেও বোধহয় তৈরি হয়নি। মানে আপনাদের ওখানে কি এরকম আছে যে কেউ কবিতা লিখে তার জীবন জীবিকা চালাচ্ছে পুরোপুরি? না, না, না। এইরকম এই সময়ে দাঁড়িয়ে এটা মানে নেক্সট টু ইম্পসিবল যাকে বলা যায় আরকি। অসম্ভব ব্যাপার। আচ্ছা। কারণ এখন তো তা ই একটি একটি হ্যাঁ। একটি কবিতার বই প্রকাশ হলে সেটা বিক্রি হয় কত কপি? এটা প্রথমে দেখি যে এটা টাকার উৎসটা সেটা কোথা থেকে আসবে? হ্যাঁ, তাই না? কোথা থেকে আসে? কবিতা লেখাকে এখানে কবিতা আপনার লেখাকে অ্যা হুম, হুম, বলুন। বলুন, 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 বলুন। না, আমি বলছিলাম কবিতা লেখাকে পেশা হিসাবে নেওয়া এই সময়ে দাঁড়িয়ে মানে অসম্ভব। এটা যদি এই সময় না অনেকদিন আগে থেকেই মানে সেই মানিক হুম। বন্দ্যোপাধ্যায়ের কথা মনে করলেও তো আমরা সেই ধারণা কিছুটা পাই যেখানে উনি বলছেন যে হ্যাঁ, হ্যাঁ। শুধু ডাল আমি ভাতের আমি ব্যবস্থা চাইবো না করে যেন কেউ হ্যাঁ, সাহিত্য চর্চা করতে না আসে। সাহিত্য চর্চা করা হচ্ছে। হ্যাঁ। তো সে সাহিত্য বা উপন্যাস, গল্প এই ব্যাপারটাও যেমন তার চেয়েও তো খারাপ পরিস্থিতি কবিতার। হ্যাঁ? সুতরাং হ্যাঁ, হ্যাঁ। কবিতা লেখক হিসাবে পেশা নির্বাহ করা সম্ভব নয়। সম্ভব নয়। এটা আসলে খুবই দুরূহ একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, আমরা মোটামুটি আপনার আ কুশল বিনিময় এবং ১ম আ জানতে চাওয়া থেকে কিছু জানতে পারলাম। এবার বোধহয় আপনার একটা কবিতা আমরা শুনতে পারি বা চাই। শ্রোতা হুম। দর্শকদেরকেও শোনাতে চাই। আচ্ছা, একটা কবিতা তাহলে পড়ি। হুম, হুম। আচ্ছা। একটি কবিতা আমার কয়েক মাস আগে আমার একটি ছোট্ট কবিতার বই প্রকাশিত হয়েছে। 'ছুটছে হুম, হুম, নয়ন হুম। ঈষৎ নয়নে' নামে। আচ্ছা, তো সেই বইটি আচ্ছা। থেকে একটি কবিতা আমি পড়ছি। ছোট্ট একটি কবিতা 'বেলা শেষে'। কবিতার নাম হুম, হুম। 'বেলা শেষে'। অসীম এই আলোর কথা শোনো, এই যে পায়ের তলায় এত অন্ধকার লুকিয়ে রেখেছে আগুন, তার কোনো ছায়া নেই। এই যে দৌড়ে যাচ্ছে নিঃসঙ্গ মানুষ উৎসারিত আলোর দিকে, আমি কি একাই মুখ তুলে থাকবো? এত দীর্ঘ দীর্ঘ এই গাছ ধরে হাঁটতে হাঁটতে আমার সকল বেলা ফুরিয়ে যায়। ছোট বাহ! কবিতা, কিন্তু তাড়াতাড়ি শেষ হলো। ছোট্ট একটা আরেকটা ছোট কবিতা শুনে ফেলি। আপনার হাতে যেহেতু বই আছে, শ্রোতা দর্শকদেরকে একটু আনন্দ দেবার চেষ্টা করছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরের কবিতাটা পড়ি। কবিতার নাম হচ্ছে পাখিপুঞ্জ। মাঝির জন্য অপেক্ষায় বোরো ধান স্থির হয়ে আছে। হাটকানো ক্ষেতের ভেতর বহু কোমর জলের তলায় 25 হাত পানির কৃষিকাজ। কৌড়ির বুকের মধ্যে ঢেউ। আমি দেখিনি বলেই এখন চাঁদরে পোহায় পাখিপুঞ্জ।
বিছানার গায়ে যত দ্বন্দ্ব আমাকে কি শুনতে লেগে পাচ্ছেন? আছে হ্যাঁ, পাচ্ছি। আহ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, আমি পাচ্ছি। দুঃখিত, শ্রোতা দর্শক মন্ডলী। তো কবির কথা আবার আমি নতুন করে শুরু করি। কবিতার নাম পাখিপুঞ্জ। মাঝির জন্য অপেক্ষায় বোরো ধান স্থির হয়ে আছে। হাটকানো ক্ষেতের ভেতর বহু কোমর জলের তলায়, 25 হাত পানির কৃষিকাজ। কৌড়ির বুকের মধ্যে ঢেউ। আমি দেখিনি বলেই এখন চাঁদ্রে পোহায় পাখিপুঞ্জ। বিছানার গায়ে যত দ্বন্দ্ব লেগে আছে ব্রাহ্মী শাকে। অথচ একদিন নদী চূড়ান্ত নেমে আসবে দেহে, উড়ন্ত পাখির পা হয়ে পা গুটিয়ে রেখে প্রকাশ্যে। আহ, বাহ! আচ্ছা, আপনি আরো কি ফিরেছেন? আরো একটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুনতে পেরেছি আমি সেই দিকে। ব্রাহ্মী শাকের এই যে উপমা, আসলে ব্রাহ্মী হ্যাঁ। শাক এই প্রজন্মের অনেকে চেনে কিনা সেটাও একটা ব্যাপার। ঠিক আছে। এটা হ্যাঁ, আসলে তো একদম অপ্রচলিত হয়ে গেছে। তো যাই হোক, আমরা চমৎকার চমৎকার দুটো কবিতা অলরেডি শুনে ফেললাম। শ্রোতা দর্শক দেখছি মাঝে মাঝে ঢুক মেরে যাচ্ছে, অনেকেই আসছে যাচ্ছে। তো যাই হোক, লাইভ অনুষ্ঠানে এটা হয়। এই লাইভ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষকে কিছু জানানো কবির কথা এবং কবিতার কথা। আর সাথে এর আরো একটা বড় উদ্দেশ্য হচ্ছে এগুলো অ্যাজ এ, আপনার সাথে আলাপের সময় বোধহয় আমি বলেছিলাম যে অ্যাজ এ ডকুমেন্ট হিসাবে রেখে দিচ্ছি আমরা, সময়ের চিহ্ন, সময়ের কথাবার্তা, সময়ের ভাবনা। তো যাই হোক, এ হুম। পর্যায়ে আর একটু জানতে চাই আপনার এই যে ছোট বা বড় যাই হোক একটা সাহিত্যে পথ চলা যে হলো, এই পথ চলতে গিয়ে আহ, মানে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন কি হতে হয়েছে, যে কোনো ধরনের? আর এই যতটুকু পথ চললেন, এই পথ চলাতে কতটুকুই বা বা কি কি বা প্রাপ্তি হলো? মানে প্রতিবন্ধকতা বলতে কবিতা লেখার জন্য প্রতিবন্ধকতা, মানে কেউ কখনো আমায় মানা করেনি কবিতা লিখতে। হ্যাঁ, বা কবিতা লিখবো বলে কেউ মারবে বলেছে এরকম হয়নি। মানে যে প্রতিবন্ধকতা যেটা আমি হয়েছে সেটা ব্যাপারটা আমি আর আর একটু খোলসা করি, আপনার বলতে সুবিধা হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, পারিবারিক কিছু ঝামেলা থাকে, কিন্তু আমাদের দেশের পরিবার কিন্তু চায় না তার একজন সন্তান আচ্ছা, কবি হোক। আচ্ছা। তারপরে হ্যাঁ, হ্যাঁ, সামাজিক হ্যাঁ। একটা ব্যাপার থাকে যে আমি লিখতে গিয়েছি, লিখছি, কিন্তু এই যে আমরা সিন্ডিকেট প্রথা কিংবা লবিং প্রথা, এটাও দেখি আমরা। এই দুটো ব্যাপারটা, মানে এই ব্যাপারগুলোর প্রতিবন্ধকতা বলছি, যে কোথাও দেখা যাচ্ছে একজন কবি গিয়েছেন, সে ওই দলের বা তাদের মতের না, এজন্য তাকে হেয় প্রতিপন্ন করা হলো কিংবা পাশ কাটিয়ে রাখা হলো। এই ব্যাপারগুলো একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, না, পারিবারিক ভাবে যেটা হয়েছে, মানে ঠিকই বলেছেন, আমাদের বাবা মারা তো চায় না যে তার ছেলে মেয়ে কবিতা লিখুক, কবি হোক। খুব স্বাভাবিকভাবেই, কারণ তারা জানে কবিতা সে লিখবে মানেই সে এক প্রকার উচ্ছন্নে যাবে আর কি। তো বাবা হুম। মারা যেটা চায় না। আহ, তো আমার পরিবার থেকেও হয়েছে এরকম, বাবা মা চায়নি। কিন্তু হুম। হুম। সন্তান চাইছে ওটা করতে, সেই জন্য খুব প্রবলভাবে কখনো বাধাও দিতে পারেনি। বলেছে, বুঝিয়েছে হুম। যে এই পথ থেকে সরে আসছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন দেখেছে না ছেলে শুনবে না আর, এটা সম্ভব নয় তার পক্ষে শোনা, তখন ছেড়ে দিয়েছে এক প্রকার। আর একটা বাধা যেটা হয়েছে সেটা হচ্ছে মানে এই মানে রুটি রুজি বা হুম। আর্থিক সচ্ছলতার একটা প্রশ্ন এসে যায়। কারণ আহ, হুম। আগেই বললাম, আমি 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 তো মানে নিজেকে ফুল টাইমার কবি হিসাবে দেখি। তো হুম। মানে কবিতার পেছনে যদি অধিকাংশ সময় দিতে হয়, সেক্ষেত্রে নিজের মানে এই অর্থ উপার্জনের জন্য যে কাজ, সেই কাজে ব্যাঘাত পড়ে যায় বা সেই কাজের জন্য সময় কমে যায়। এই একটা প্রতিবন্ধকতা আমার সামনে, মানে এখনো এখনো আমার সামনে মানে প্রবল ভাবে দাঁড়ায় এটা। তো হুম। এই হুম। দুটো প্রতিবন্ধকতা ব্যক্তিগত দিক থেকে। আর একটা প্রতিবন্ধকতা যেটা আপনি বললেন যে মানে সিন্ডিকেট ব্যাপার, মানে কবিতার জগতে বিভিন্ন হ্যাঁ, হ্যাঁ, পত্রিকা হ্যাঁ, বা এই যে কবিতার বিভিন্ন দলাদলির যে গোষ্ঠীর, ব্যাপারটা। হ্যাঁ। হ্যাঁ, হুম। দলাদলি ব্যাপারটা।
এইবার আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি মানে আমার কবিতা লেখার শুরু থেকেই আমি এরকম কোনো দল বা গোষ্ঠী বা এরকম কোনো ভাবাদর্শের সঙ্গে কখনো মিলিত হইনি। মানে এই যে প্রতিষ্ঠানগুলো, তাদেরকে আমি কখনো হুম। পাত্তা দিইনি, গুরুত্বই দিইনি তাদেরকে কখনো। কারণ আমি প্রথম থেকেই জেনেছি কবিতা লেখা হচ্ছে ভীষণই ব্যক্তিগত কাজ। ব্যক্তি মানুষ যদি মানে কবিতায় প্রতিষ্ঠিত হতে না পারে, মানে আমার লেখা যদি আমার ঠিকঠাক না হয়, তাহলে আমার যে দল থাকুক, যে গোষ্ঠী থাকুক, যে পত্রিকা থাকুক, আমাকে কেউ মনে রাখবে না, কিছুতেই কেউ কিছু হবে বুঝবে না। না, কিছুতেই কিছু হবে না। সুতরাং এইসব হ্যাঁ। প্রতিষ্ঠান বা গোষ্ঠীগুলোকে আমি আমি নিজে থেকে কখনো পাত্তা দিইনি, যার ফলে হুম। তারাও আমাকে কখনো গুরুত্ব দেয়নি। মানে তার প্রতি তো তারা প্রতিবন্ধকতা সৃষ্টি আচ্ছা, করে বা বাধা আরো দেয়, একটু যাকে তারা প্রতিবন্ধকতার গুরুত্ব দেয়। আমি যুক্ত করি মানে এই ফাঁকে ব্যাপারটা আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার জানাশোনাটা আমরা জেনে নিতে পারবো। এই যে বই হ্যাঁ, বের করতে গেলে প্রকাশনীর যে ব্যাপারটা আসে, আমি ধরা ঠিক বলবো না, অনেক ক্ষেত্রে বারবার বলতে হয় কিংবা প্রকাশ করতে চায় না কিংবা মানে প্রকাশনীর ব্যাপারটা একজন লেখক বা কবি কিভাবে করবে বা প্রকাশকরা তো খুব যেচে তরুণ কবিদের প্রমোটও করতে চায় না, তারা হচ্ছে সেই ধরনের বই প্রকাশ করার চেষ্টা করে, সেটা যে কোনো বিষয়ের হোক, যা বেচে তাদের হুম, দুটো পয়সা হবে, এটাও আবার তাদেরকে পয়সা। আমি বদনাম দিচ্ছি ব্যাপারটা এরকম না, কারণ তাদেরও তো একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেটা চালিয়ে রাখতে হবে। এই ব্যাপারগুলো, এই একদম, একদম। প্রতিবন্ধকতাগুলো মানে কিভাবে মূল্যায়ন করেন আপনি? মানে এইটা নিয়ে বলতে গেলে আমার একটা খুব তিক্ত অভিজ্ঞতা আছে এই বই প্রকাশের ব্যাপারটা নিয়ে। সেটা আচ্ছা, হচ্ছে আচ্ছা, আচ্ছা। মানে আমি এখন আর বলি না যে আমার প্রথম বই প্রকাশিত হয়েছিল 2018 সালে। কেমন? 2018 আচ্ছা। সালে আমার প্রথম যে বইটি, সে বইটাকে আমি হুম। মানে লজ্জায় লুকিয়ে রাখি, বা বলি না সচরাচর কাউকে। তো আপনার আপনার হ্যাঁ, হ্যাঁ। অনুষ্ঠানে বলে ফেলছি। কারণ সেই তিক্ত আচ্ছা, অভিজ্ঞতাটা। সেটা হচ্ছে আচ্ছা। আমার প্রথম বই প্রকাশিত হয়েছিল যেদিন, আমি জানতে পারি আমার বই প্রকাশ হয়ে গেছে, আমি হুম। জানতে পারি। এরকম একটা ব্যাপার। মানে হয় না অনেক সময় যে মানে তরুণ কবির হ্যাঁ, বই প্রকাশ হবে, সেই জন্য বিজ্ঞাপন দেওয়া হলো, যে হ্যাঁ, মানে পাণ্ডুলিপি আহ্বান করা হয়। হ্যাঁ, সেখান হ্যাঁ। থেকে বাছাই করে পাণ্ডুলিপি পরে বই আকারে প্রকাশ করা হয়। তো এরকম একটি হুম, বিজ্ঞাপন দেখে আমি পাণ্ডুলিপি পাঠাই। হুম। পাঠানোর পর মানে আমার পাণ্ডুলিপি যে মনোনীত হয়েছে, আমার পাণ্ডুলিপি যে বই আকারে প্রকাশ হবে, এরকম কোনো নিশ্চয়তা বা এরকম কোনো তথ্যই খবর আপনার আমাকে কাছে দেওয়া নেই। হয়নি। না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অথচ অথচ মানে বই প্রকাশের সম্ভবত ২-১ দিন আগে আমি আহ, আমারই ২-১ জন বন্ধু মারফত, মানে ফেসবুকের বন্ধু মারফত জানতে পারি যে আমার নাকি বই প্রকাশিত হচ্ছে। এবার আমি তো তখন আকাশ আচ্ছা, ভেঙে আচ্ছা। পড়েছি যে আমার বই কি করে প্রকাশিত হয়, হ্যাঁ, আমি তো জানি না। হ্যাঁ, হ্যাঁ। আহ, হুম। তো যথারীতি আমি ওই সেই ফেসবুকের মানে ওদের বিজ্ঞাপনটা দেখলাম যে অমুক তারিখে আহ, তরুণ কবি সৌরভ বর্ধনের বই প্রকাশিত হবে। অথচ সৌরভ বর্ধন আচ্ছা। জানে না। জানি না। তারপরে বই না, ব্যাপারটা বই প্রকাশ ব্যাপারটা কিন্তু আবার বই অন্যরকম প্রকাশিত একটা হয়ে যায়। আনন্দ আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে? বই প্রকাশিত হয়ে যায়। তার বেশ কিছুদিন পরে আমি মানে আমি নিজে উদ্যোগ নিয়েই আবার বইগুলো সংগ্রহ করি। হুম, তারা আমার কিছু বই দেয়। কিন্তু ওই হুম। ব্যাপারটা একটু খারাপ লেগেছিল আমার, যে আমার জীবনের প্রথম বই প্রকাশ হবে, অথচ সেই অনুষ্ঠানে বা আমি জানি না। সেই প্রকাশের সময় আমি আমি থাকতে পারলাম না, আমি জানতেই পারলাম না। এই ব্যাপারটা খুব খারাপ লেগেছিল আর কি। সেই আচ্ছা, জন্যই আচ্ছা। বললাম একটা তিক্ত অভিজ্ঞতা। হুম। তো যাই হোক, এখন ব্যাপারটা মোটামুটি বা ছোট ছোট বিষয়গুলো আমরা জেনে নিলাম। আর একটু বড় বিষয়ে জানবো। তার আগে কি আমরা ছোট আর একটা কবিতা শুনে ফেলবো নাকি? উম, হ্যাঁ, কবিতা শোনানো যায়। হ্যাঁ, তাহলে চলুন আমরা আহ, আরেকটা কবিতা শুনে ফেলি। হ্যাঁ, কবিতা শোনাই। আচ্ছা, কবিতার নাম নিসর্গ ভয়। একটু বড় হবে কবিতাটা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হোক, হোক, অসুবিধা নেই। হোক। আহ, নিসর্গ ভয় প্রথম যে পার্ট, এটা ১-২ করে লেখা আছে সিরিজ হিসেবে। হুম, হুম, হুম। দৃশ্য, শ্রাব্য, কথ্য, তিনেরই অবাধ্য তুমি, আরাধ্য জীবারি। তোমার প্রতিটি মাতৃকা বর্ণে আমি প্রথিত জ্ঞান, আমি সমৃদ্ধ ভূমির ক্লিশে হয়ে যাওয়া পন্থা। আমার বাম হাত ভেসে গেছে কোলাহলে, অগ্নি, বায়ু, গাছ। ডান হাত
ক্ষয়ে ক্ষয়ে মাথায় উঠেছে শ্রমণ, একটা ঘোর, শরীরের ভেতর নির্বাক ঘোরাফেরা যেন। ২ বিনীত আকাশে স্তনাগ্র চাঁদ ওঠা দেখি, গ্লানি আসে, ভাবি এই চত্বর তবুও ক্ষিতিতে ভরা, দেখি পৌরুষ, দেখি নবীন নারীর হাতেই সর্পির বদল আসে, উপগত প্রণয় সমেত ধিক্কারও। তবু কি কারণে বিচিত্র কান্নার খাপে তোমার খচ্চর দেহ জাল বাঁধে, সরল বিরহে বিলাপে। সেসব দৃশ্যেরই অনুসারী শিল্প আমি, নিশাচর দুর্বোধ্য বেঁচে থাকার অছিলায় সৎসঙ্গ রমণ করি, বিক্ষুব্ধ ডানার মতো ঝাপটাই, সমূহ আকাশে ওঠে স্তনাগ্র চাঁদ আর নিসর্গ ভয়। ৩ সোদা মাটির তালের মতো নেতিয়ে যাওয়া পশু যে জাগাতে পারে আড়ালে, তার চৌখস নিবিড়তা আমাকে তাড়িত করে। আমি প্রচল থেকে মরুত এনে ধুয়ে দিই তার দেহ, নিসর্গের কাছে হই নতজানু। আমি স্বর্ণ মৃগের ক্লোনিং মানব, আমাকে বরাবর চেটেছি আমিও। আমিও আমার ভাতার খাঁটি, শৃঙ্গ জয়ের কশেরুকা, প্রতি প্রশ্নে প্রশ্নে বিদগ্ধ হয়ে দাঁড়িয়ে আছি, শ্রবণ ঘ্রাণহীন বিস্ফারিত স্বপ্নে। ৪ এই মহাপুণ্যের ক্যাথোডে নিসর্গ যেন এক বা একাধিক দেহের আহার, যার আলোকিত বমন পদ্ধতি আমাদের মুগ্ধ করে। তারপরও আদরে আদরে সারা রাত আরোগ্য আর জড়া এসে ভর করে ধমনী শিরায়। মুখ তুলে দেখি অবিকল পাহাড়ে যেমন, সাগরে যেমন, অরণ্যে যেমন হয়, ঠিক সেরকম বিসর্গ রাগে জুড়ে যায় মানুষের একটানা সফলতার নুড়ি ক্ষয়। যেন উর্বর মৃত্যু ও প্রকৃতির মাতালে ধ্যানস্থ পোকারা গুটি গুটি হাঁটে আর নম্র হয়, দেহভার তুলে দেয় বাতাসে আর হালকা হয়। ৫ এটাই শেষ। লঘিষ্ঠ আকারে আমার প্রকাশ, আমার ক্লান্তি আরো শুক্রের সঙ্গম নিশ্চিত করে। সৌর গন্ধে প্রকাশিত হয় গ্রহদের ছায়াপথ, প্রকাশিত হয় মানুষের উন্মত্ত সাপ। অথচ নৈতিক নশ্বরতা, আমি ক্লিন্ন পাথরের মতো উন্মাদ, যেদিকে সেদিকে প্রলাপের ভেক ধরে ধাইতে পারি। বেঁচে থাকা যদি এতটাই লোভনীয় হয়, তবে এই নিসর্গ ভয় দূর করো দয়াময়, আমার এই বক জন্মের পালিত মস্তক ছিন্ন করো, জারি করো প্রকৃতির নামে পরমাণু কেন্দ্রের বরাভয়। ধন্যবাদ। বাহ! বাহ! আমরা চমৎকার, চমৎকার কিছু কবিতা শুনে ফেললাম বোধহয়। আ শ্রোতা দর্শকরা আরো ভালো বলতে পারবেন। তো যাই হোক শ্রোতা দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন দৈনিক আড্ডাবাজি ১৬ সকলকে অনেক, অনেক শুভেচ্ছা, প্রীতি এবং আ অঢেল ভালোবাসা রইলো। অতিথি হিসেবে আজকে দৈনিক আড্ডাবাজিতে এসেছেন কবি সৌরভ বর্ধন। দেখছি তন্ময় তন্ময় লিখেছেন দেখছি দাদা অনেক ধন্যবাদ। তো যাই হোক আমরা বোধহয় আরেকটু আলাপচারিতায় যাই। আলাপচারিতায় একটু রাত গভীর হচ্ছে, একটু গভীর আলাপে যাই। কবিতা নিয়ে। কবিতা নিয়ে যে ব্যাপারটা যে কবিতা রিয়ালিস্টিক ও অ্যাবস্ট্রাক্ট নিয়ে আপনার ভাবনা কিরকম? বা আপনার মূল্যায়ন কি? এবং কোন ফর্মটা নিয়ে কাজ করতে বেশি কমফোর্ট ফিল করেন? বা কবিতা রিয়ালিস্টিক না অ্যাবস্ট্রাক্ট, এই ব্যাপারটা একটু গোলমেলে আর কি। মানে কবিতা তারপর আমরা আমি বলি বইয়ের ভাষা থেকে আরকি যেমন আমরা দেখতে পাই যে আর্টের দুটো ফর্ম বলা আছে যে আ আ মানে কি বলে আর্ট ফর আর্ট অ্যান্ড আর্ট ফর যে ব্যাপারগুলো আছে আর্ট সেই ফর জায়গা আর্ট থেকে প্রশ্নগুলো করে। আর্ট ফর হ্যাঁ, আর্ট হিউম্যান। হ্যাঁ। হুম হুম। মানে তো আমার 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 যে ধারণা বা আমার মতে কবিতা অ্যাবস্ট্রাক্টই হয়।
মানে ধরুন কবিতা তো একটা শিল্প, একটা আর্ট। তো হুম। মানে দেখবেন নেচার যেটা, নেচারের মানে ন্যাচারাল, ন্যাচারাল শব্দটার অপোজিট শব্দ হচ্ছে আর্টিফিশিয়াল। অর্থাৎ এই হুম। নেচার, নেচারের ঠিক অপোজিট হচ্ছে আর্ট। আর্ট কখনোই প্রাকৃতিক নয়, ন্যাচারাল নয়। নেচার থেকে আমরা মানে যারা শিল্প সৃষ্টি করেন তারা হচ্ছে সংগ্রহ করছি বা একটা আবিষ্কার করছি। অনুপ্রেরণা পাচ্ছেন, বা সেখান থেকে রসদ সংগ্রহ করছেন। কিন্তু করে হুম। তিনি যেটা মানে প্রেজেন্ট করছেন অন্যের সামনে, সেটা কিন্তু কৃত্রিম একটা জিনিস। তো সেদিক থেকে হুম। হুম। কবিতাও তাই। এবং হচ্ছে আহ, আহ, মানে এই বর্তমান এই সময়ে দাঁড়িয়ে আহ, এই কবিতা রিয়ালিস্টিক নাকি অ্যাবস্ট্রাক্ট, এই ব্যাপারটা ঠিক আমার মনে হয় মানে এই ব্যাপারটা একটু আহ, এরকম প্রশ্ন আসা উচিত নয়, কারণ এই সময় দাঁড়িয়ে কবিতা সাধারণত অ্যাবস্ট্রাক্টই হয়। রিয়েলিস্টিক কবিতা বলতে হয়তো সেই কবিতাগুলোকেই বলা হয় যেগুলো মানুষের জীবনকে বা মানে বৃহত্তর মানুষের জীবন, মানে ব্যষ্টিগত মানুষ যেটাকে আমরা তো একটা সমষ্টি আর হচ্ছে ব্যষ্টি। তো মানে ব্যষ্টি থেকে উত্তরণ হয়ে যখন সমষ্টিকে একটা কবিতার মধ্যে ধরা হচ্ছে, কোন সমাজকে ধরা হচ্ছে, হ্যাঁ অনেক সময় বলা হয় না কবিতাকে সমাজের দর্পণ বলা হয়, এইরকম ব্যাপারটা যখন হয় তখন হয়তো সেই রিয়ালিস্টিক ব্যাপারটা আসে, যে কবিতার মধ্যে একটা গল্প বলার ধরন, হ্যাঁ সেইটাকে হয়তো রিয়ালিস্টিক বলা যায় অনেক ক্ষেত্রে। কিন্তু আমার মনে হয় মানে কবিতা অ্যাবস্ট্রাক্ট। এবং মানে আমি তো অন্তত তাতেই বিশ্বাস করি এবং আমি সেরকম ভাবেই লেখারও চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা। এর সাথে আরো একটু ব্যাপার মানে যেটা নিয়ে হুম, আসলে বাজারে যে আলাপ চলে মানুষের ভেতরে কবি আড্ডায়, শিল্পী আড্ডায়, সেখান থেকেই এই প্রশ্নগুলো তুলে আনা যে আপনার বা যেই শিল্পীর সাথে আড্ডা দিচ্ছি সেই শিল্পীর ভাবনাটা কি সেটা তুলে ধরার জন্য। হুম, তো এর সাথে যে হ্যাঁ, মানে শিল্প সাহিত্যে বা কবিতা এক্সপেরিমেন্টাল একটা ব্যাপার আছে। তো এই হ্যাঁ, এক্সপেরিমেন্টাল ব্যাপারটা কি? মানে আপনি কিভাবে দেখেন? এটা কি প্রত্যেক শিল্পীরই করা উচিত নাকি? একদম প্রত্যেক শিল্পীরই এক্সপেরিমেন্ট করা উচিত, না হলে তো শিল্প সেই গতে বাঁধা একটা নিয়মেই চলতে থাকবে। যদি সে তার আর্ট ফর্মটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করে, সেটা যদি ঝুঁকির মধ্যে না ফেলে, তাহলে তো তার শিল্প চর্চা করার কোনো মানে হয় না। সে তো তাহলে শিল্পী নয়, সে হচ্ছে কারিগর। মানে একজন কারিগর মূর্তি তৈরি করে, আর একজন শিল্পী সে মূর্তি কিন্তু সৃষ্টি করে। যে সৃষ্টি করে সে শিল্পী। আর স্কাল্পচার। যে তৈরি হ্যাঁ, যে করছে, হুম। যে স্কাল্পটর, সে কিন্তু স্কাল্পচারটা তৈরি মানে সৃষ্টি করে সে। আর একটা ঠাকুরের মূর্তি বা একটা মডেল, হ্যাঁ সেটাকে কিন্তু ছাঁচে দিয়ে একজন কারিগর তৈরি করে ফেলতে পারে, তাই না? তো কারিগর আর শিল্পীর মধ্যে হুম। কিন্তু ফারাক আছে। এবার কবি যদি তার কবিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করে, তার কবিতাকে যদি মানে এক্সপেরিমেন্টের মধ্যে এনে ঝুঁকিতে না ফেলে, যে কবিতা হবে কি হবে না, এই যে দোলাচল, এর মধ্যে যদি না ফেলে এনে, তাহলে কিন্তু তার কবিতার উত্তরণ হবে না। মানে এটা আমি বলছি মানে বিজ্ঞের মতন শোনাচ্ছে, মানে আমার তো সেই জ্ঞান নেই। মানে আমি আমি না, না। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি আর কি, বা যে কবিতা বিশ্বাস নিয়ে আমি চলি আর কি, তাতে পরীক্ষা নিরীক্ষা হ্যাঁ, মানে অবশ্যই অতীব পরীক্ষা নিরীক্ষা জরুরি। করতেই হবে। আবশ্যক। হ্যাঁ, অতীব আবশ্যক। জরুরি। মানে না, কবিতা না করলে কবিতা মানে না লেখা উচিত, না না লিখলে তাও ভালো, কিন্তু লিখলে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতেই হ্যাঁ, হবে, পরীক্ষা নিরীক্ষা করে এগোতে হবে। কারণ করতেই হবে। আমি যদি কবিতাটাকে আপডেট আপডেট করতে না পারি, তাহলে তো আর হুম, লেখার মানে হয় না। আমার থেকে তো রবীন্দ্রনাথ অনেক ভালো লিখেছেন, হ্যাঁ তা লোকে হুম। রবীন্দ্রনাথ পড়বে, জীবনানন্দ দাশ পড়বে, বা জয় গোস্বামী পড়বে, তা আমার কবিতা কেন পড়তে যাবে? আমি যদি তাদের থেকে কিছু আলাদা লিখতে না পারি, তাহলে আমারটা কেন পড়বে লোকে, তাই না? আমি কেন এটা করবে? আমি এটা মনে করি আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, এই ব্যাপারটাও মোটামুটি খোলসা হলো। এখন এই সাথে আরেকটু ব্যাপার আমরা ১ম এ বলেছিলাম যে প্রতিবন্ধকতায় দেখা যায় যে একজন কবির কবিতা লিখে ঠিক পেট চলে না। সেজন্য অন্য পেশায় যেতে হয়। তো এখন এই কবিতাটা আমাদের যে সমাজ ব্যবস্থা বা আপনার ওখানে যে হুম। সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় আসলে কি পেশায় রূপান্তর করা সম্ভব? কি, কি করলে এটা সম্ভব হবে বা হবে না? এটা একটু বা নাকি কখনোই কোনদিনই হবে না?
কোনোদিনও হবে না এটা তো বলতে পারবো না, কারণ আহ, মানে কবিদের সবাই ভবিষ্যৎ দ্রষ্টা বলে, কিন্তু ব্যাপারটা তো অনেক সময় সেরকম নয়। এখন না, ভবিষ্যতে কি হবে সেটা আমি জানি না, তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে সেটা তো সম্ভব নয়। এবং সেইটা করার সেটা আমরা জন্য যে দেখি। যে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে হুম, মনে করা হয়, সেইগুলো যারা যারা বিভিন্ন সংগঠন করেন, কবিতা কেন্দ্রিক হুম। সংগঠন, তারা এই ব্যাপারগুলো, এই ইনিশিয়েটিভ গুলো যদি তারা নেন, তাহলে সুবিধা হবে। কারণ একজন কবির পক্ষে মানে আহ, পত্রিকা করা, সংগঠন করা, বই বিক্রি করা, এত কিছু করা আবার লেখা। সম্ভব না। মানে ধরুন আবার সম্ভব লেখা, না। মানে ধরুন জীবনানন্দ দাশকে যদি পত্রিকা করতে হতো, সংকলন করতে হতো, বই বিক্রি করতে হতো, বইয়ের হচ্ছে প্রচার তাহলে সে করতে হতো, কবিতাটা লিখবে তা- কখন? সে তাহলে পড়বে কখন, তাহলে লিখবে কখন, আর এক্সপেরিমেন্টই কখন চালাবে? হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো কবির কাজ লিখে যাওয়া। এবার অবশ্যই বর্তমান এই সময়ে দাঁড়িয়ে বিপণন, বইয়ের বিপণন তো একটা ব্যাপার। সেখানে শুধুমাত্র প্রকাশকের উপর দায়িত্বটা চাপিয়ে দেওয়া উচিত নয়, কারণ আহ, শুধু প্রকাশক প্রচার করলেই যে বই হু হু করে বিক্রি হয়ে যাবে এমন নয়। কবিকেও ভীষণভাবে সেই বিজ্ঞাপনের প্রচার বা তার বইয়ের বিপণনের জন্য ব্যবস্থা করতে হয়। না সহযোগিতা করলে করতে এই হবে, হ্যাঁ, অবস্থা সহযোগিতা। সহযোগিতা হ্যাঁ, করতেই হ্যাঁ, হবে। হ্যাঁ, প্রকাশক বা যারা কারণ প্রকাশক আছে তাদেরকে, তার বা দৃষ্টিতে সংগঠন যারা আহ, করে তাদেরকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা করতে হবে। কারণ কবিও হচ্ছে এই তো সংগঠনের একটা হুম, পার্ট, তাকে হ্যাঁ, হ্যাঁ, সহযোগিতা করতেই হবে। করতেই হবে। তো যাই হোক, এখন আর একটু এই যেহেতু বা মানে কি বলে, পেশাদারিত্বের বই বেচা কিনা ব্যাপারটা গেল, তো আমাদের যারা পাঠক আছে, এখন আমাদের পাঠক যে হিউজ পরিমাণ, ব্যাপারটা কিন্তু এরকম না, যে কোনো বইয়ের পাঠকই বলছি। তো আমাদের সমাজে এই বই কেনা, বই পড়ার অভ্যাসটা আসলে বাড়ানো, কিভাবে বাড়ানো সম্ভব বলে আপনার মনে হয়? কারণ বই বিক্রি এবং বই পড়ার পাঠক কিন্তু খুবই কম। হুম। না, এইখানে আমার একটা জিনিস মনে হয় যে ধরুন, মানে একটা সময়ে ছিল মানে বিনোদনের মাধ্যম হিসাবে, কিন্তু এই যে টিভি, মোবাইল বা সিনেমা, হুম, এখন তো ওটিটি, এইসব ব্যাপারগুলো এসছে। আগে তো হুম, এই ব্যাপারগুলো হুম, ছিল না। বিনোদনের প্রধানত মাধ্যম ছিল এই হচ্ছে পুস্তক, বিভিন্ন লাইব্রেরি বা বইয়ের দোকান থেকে, বা পত্রিকা। তো তখন তো পত্রিকারও প্রচুর হুম, বিক্রয় ছিল। এবার হুম, এখন যেহেতু বিনোদনের অজস্র মাধ্যম চলে এসছে, তাই মানুষ কিন্তু বইকে আর মানে বিনোদনের মাধ্যম বা অবসর যাপনের মাধ্যম হিসেবে 95% সাধারণ মানুষ আর বইকে গণ্য করেন না বিনোদনের মাধ্যম হিসাবে। আর হুম, হুম, সংখ্যালঘু আমরা যারা আছি, আমরা যারা সংখ্যালঘু হুম, আছি, যে আমরা বইকে হুম, ভালোবাসছি বা বইকে বিনোদনের মাধ্যম মনে করছি আমাদের, সেই হুম, মাধ্যমটা এখন হয়ে গেছে যেটাকে বলা যায় মানে একটা বৌদ্ধিক বিনোদন, যেটা মানে বৌদ্ধিক যে চর্চাটা হয়, সেই চর্চার হুম, 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 বিনোদন হিসাবে এখন কবিতা বা গল্প, সেগুলোকে ধরা যায়। কারণ আর পাঁচটা সাধারণ মানুষ, সে কিন্তু বইকে কখনোই তার বিনোদনের মাধ্যম হিসাবে এখন এই সময় দাঁড়িয়ে নিতে পারবে না। সেই মানুষই নিতে পারবে যার বৌদ্ধিক চেতনার একটা অন্যরকম বিকাশ হয়েছে, মানে শৈল্পিক বিকাশ হয়েছে, সে হয়তো বইকে বা কবিতাকে, গল্প উপন্যাসকে নিতে পারবে। তাই এই সময় দাঁড়িয়ে বইয়ের যে খুব বিপুল পরিমাণ বিক্রি হবে, যেটা এখন সেটা ওই মানে হরর, কল্পনাটা। থ্রিলার, এই জাতীয় বইয়ের যে ব্যাপারটা এখন মোটামুটি হয়, আহ, সেই রকম কিন্তু থ্রিলার কবিতার জনরা, ক্ষেত্রে হরর হওয়া সম্ভব। কমিক্স। হ্যাঁ, 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 হ্যাঁ। সেইটা কবিতার ক্ষেত্রে হওয়া হুম, সম্ভব নয়, কারণ কবিতার পাঠক তো চিরকালই অল্প, নিবিষ্ট পাঠক। ওই 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 গুটি কতক পাঠকের কথা ভেবেই কবিকে কবিতা লিখতে হবে, অথবা সবচেয়ে ভালো হয় মানে নিজেকে ভেবেই নিজে কবিতা লেখা। এছাড়া অন্য উপায়, এই যে, মানে জনপ্রিয় হ্যাঁ, হয়ে ওঠার উপায় বর্তমান সময়ে দাঁড়িয়ে, মানে যদি সে সিরিয়াসলি কবিতা চর্চা করে বা মানে ওই আপডেটেড কবিতা বা আগামী দিনের হুম, কবিতা হুম, লিখতে চায়, তাহলে তার পক্ষে কিন্তু এই হুম, জনপ্রিয় হয়ে ওঠার সম্ভাবনা বেশ কম। খুব কম, খুব কম। হ্যাঁ, এটা এটা সত্য কথা। তো যাই হোক, মোটামুটি আমরা আলাপচারিতা করতে করতে 40 মিনিট পার করে ফেলেছি। শ্রোতা দর্শক মন্ডলী যারা মাঝে মাঝে ডু মেরে গিয়েছেন কিংবা
পরবর্তীতে দেখবেন কিংবা এখনো সাথে আছেন সকলকে দৈনিক আড্ডাবাজি ১৬ র পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা রইলো। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ১ মিনিটও যদি অনুষ্ঠানটা দেখেন, আমি আমি খুব মানে ছোট, ছোট করে এইজন্য বলি, অনেকেই ভাবে যে ১ মিনিট বলে, একজন দর্শক বলে। আসলে আ মানে হিউজ তো কল্পনা করা যায় না। ওই যে বললেন কবিতার জায়গা, শিল্পের মেইন স্ট্রিম শিল্প বা মেইন যেগুলো পেইন্টিং, কবিতা কিংবা উচ্চাঙ্গ সংগীতের দর্শক, শ্রোতা কিংবা পাঠকের সংখ্যা কম, বরাবরই কম। হুম, তো সুতরাং বরাবর। সেখান থেকে যদি দুজন ৫ জন মানুষও এটা দেখে, দেখে অনুপ্রাণিত হয়, আনন্দিত হয় কিংবা কোনো বিষয়ে উপকৃত হয়, কোনো একটা কথা তাকে নতুন একটা দিক উন্মোচন করে দেয়। সেটাই আমি প্রাপ্তি বলে মনে করি। আমার নিজের লেখালেখি হোক, আ আরেকজনের সাথে আলাপচারিতা হোক, এটাই মূল উদ্দেশ্য। তো যাই হোক, হুম, আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ২, ৪, ৫ মিনিট হোক বা পুরোটা সময় কিংবা অনেকে রেখে দেন। আমাকে অনেকেই বলে যে, "অনুষ্ঠানটা রেখে দিয়েছি, পরে দেখব।" এটা আমার জন্য খুবই ভালো লাগার একটা ব্যাপার। তো যাই হোক, আপনাদের প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা আপনারা যে দেখেন এবং সময় ব্যয় করে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। যেহেতু লাইভ অনুষ্ঠান করছি, তো সেখানে সময়েরও কিছু ব্যাপার থাকে। আ হিউজ গল্প করার অপশন থাকে না। তো যাই হোক, হ্যাঁ, আমরা আপনার কাছে একদম যেহেতু শেষ দিকে আমরা চলে এসেছি। এখন শেষে বোধহয় একটু কবিতা শুনবো। তারপরে আমরা আজকের আয়োজন শেষ করি। দেখি একটা কবিতা, তাই তো? ঠিক আছে। হ্যাঁ, 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 কবিতা পড়ি। আহ ২০২৩ সালে আমার একটি বই প্রকাশিত হয়েছিল, চিনিফেকশন বলে। হ্যাঁ। সেই আচ্ছা, চিনিফেকশন এই থেকে শেষ। শব্দটা আমি একটু আম আ ফেকশন না ফিকশন? ফেকশন, চিনিফেকশন। আচ্ছা, আচ্ছা, চিনি আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। মানে নামটা কোনো ফিউশন আর কি। এখন যেমন ফিউশন করার খুব ট্রেন্ড হয়েছে। তো এই হ্যাঁ, 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 আমি একটা সময় ওই যে এক্সপেরিমেন্টের কথা বললাম। তো একটা সময় আমি হ্যাঁ। এরকম কবিতা দিয়ে এক্সপেরিমেন্ট শুরু করি। যেখানে বিভিন্ন শব্দের ফিউশন আ তৈরি করা শুরু তৈরি করেছিলাম করার আমি। চেষ্টা করেছেন। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ। এবং আমি আমি খুব মানে গর্বের সঙ্গেই এবং প্রকাশ্যেই বলি, আমি কবিতা মানে বানিয়ে লিখি আমি কবিতা। ঠিক আছে? এখানে কোনো আমার মানে রাগ ঢাক লজ্জার কোনো ব্যাপার নেই। অনেকে স্বভাব কবি হুম, হন। মানে এমনি কবিতা তাদের বেরিয়ে আসে। আমি ওরকম নই। হুম। আমি রীতিমতো কবিতা বানিয়ে লিখি। চেষ্টা করে, চর্চা করে কবিতা কা বানিয়ে লিখি আমি। কারিগরের মতো তৈরি করি আরকি। একদম নিজেকে আমি হচ্ছে মানে কবিতা বানিয়ে লিখি, সত্যি কথা বলতে। তৈরি কবিতা আমার। আমার কোনো কবিতাই হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। মানে স্বভাব কবিত্বে বেরিয়ে এসছে, কাব্যের সুরমূর্ছনা এইরকম কিছু নয় আমার। সবই হচ্ছে বানিয়ে লেখা কবিতা। তো আচ্ছা, আচ্ছা। ওই ২০১৯, ২০, ২১ এই সময়টা আমি কবিতা নিয়ে এক্সপেরিমেন্ট করতাম। তারই ফলশ্রুতি হচ্ছে এই চিহি সেকশন। চিহি হচ্ছে হুম। ওই ঘোড়ার যে দাঁত, ওকে চিহি বলে। ডাক, সেখান হ্যাঁ, থেকে চিহি এই ডাক। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো সেখান থেকেই এই নামটা তৈরি হয়েছিল, চিহি সেকশন। একটা হুম। লম্বা সিরিজের সিরিজ ছিল ওটা। সেই সিরিজেরই শেষ দুটো কবিতা আমি তাহলে এই অনুষ্ঠানের শেষে পাঠ করছি এখন। কেমন? জি, জি। পড়ুন। উম হ্যাঁ, পড়ুন। তো ৫১ নম্বর কবিতা। যে বৃষণগ্রস্ত জীর্ণ মৃতদেহ, খেজুর পাতা পরিহিত জলযান, শরীরের ধ্রুপদী লিনতাপ শুষে এতকাল হাঁটছে, সে এইমাত্র উড়ে যাবে আকাশে। তাকিয়ে থাকো, তার স্বয়ংক্রিয় আবির্ভাব অবশ্যম্ভাবী এখন। বাষ্পহীন আকাশের কক্ষচ্যুত সমুদ্রে বিকলাঙ্গ শাবকের কাছে অভিজ্ঞতা নিয়ে ফিরে এসো। তোমাকে দেব হাতের তালুর মতো সহজ অন্ধকার। ভেবে দেখো এই অন্ধকার অঙ্গীকার থেকে কত দূরে। সেখানে ঘড়ির কাঁটায় আহত প্রাণী শুশ্রূষা করেন যিনি, তিনি সত্যদ্রষ্টা। কবিদের লালসায় ক্ষতবিক্ষত হয়ে আছেন। তার ক্রোধের সীমা বহুদূর বিস্তৃত। ইন্দ্রিয়ের চলাচল তিনি এতটাই সীমিত করেছেন যে শিকস্তি ও পয়স্তির মাঝে সসাগরা তফাৎ ভুলে গেছেন। রোদের খরম পড়ে শুয়ে আছেন প্রভু। নুন ফুটে উঠছে তার শরীরে। সে কি স্বাভাবিক? এত জল, এত আবরণ কোথায় পেল সে? এমন উচ্চতায় নিশ্চুপ বসে থেকে আহরণ করল খাদ। অথচ নৌকা নির্মাণ শেষে তার সমস্ত ভিক্ষুক
দূর হয়ে যায়। পরের কবিতা 52 নম্বর। হুম, সমূহ প্রক্ষোভ তুমি দ্রবময়ী, তোমার জন্য উন্নত কঙ্কালতন্ত্রের টোপ, দিলে ভেসে ওঠা জীব, টেনে ছিঁড়ে ফেলা তরবারি, সংক্রামক ব্যাধির জন্য নহে এই সব ঘ্রাণ। এই পত্রকূটে বসে সমস্ত হকিকত স্বচ্ছ পানির সৌষ্ঠবে অভিভূত, মুগ্ধতম হাল। তুমি দুর্বার হয়ে ওঠো, বিশদে জানতে লগ অন করো সে আপাত নখশির, অথবা মখমল পেটের ভেতর খাদ্যের জারণ। আত্মীকরণের সময় ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। আমি নিরাগমন হেতু এসেছি তোমার দ্বারে, হে সুরেশ্বরী, জঙ্গম প্রিয় উদ্গমন, শব্দের প্রান্তে দাঁড়িয়ে শব্দকে রমণ করো, তলিয়ে যাও, নিজস্ব চক্র ও অক্ষদণ্ড ধার দাও আমাকে, ঋণ পরিশোধে আমি পারঙ্গম, বিব্রত পুষ্পস্তবক, মাতৃভাষায় প্রার্থনা ছড়িয়ে ছাড়িয়ে শব্দকে আমি সযত্নে গ্রথনা করেছি তুরীয় হাহাকারে। ফলত এই কাব্য কোনো আহাজারি নয়, নীল সিন্ধু ছেকে তোলা ফেরাউনের সৎকার মাত্র। ধন্যবাদ। বাহ, বাহ। আরো একদম আজকের আয়োজনের শেষ বেলায় আমরা আরো চমৎকার চমৎকার দুটো কবিতা শুনলাম। অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর আপনার এই বইয়ের কবিতাগুলো, যেহেতু আমার হাতে বই নেই, আম, বা বোধহয় আমরা দুই দেশে থাকার কারণে নেই, থাকলে হয়তো চলে আসতো আমার কাছে, হ্যাঁ, যেভাবেই হোক আমি নিয়ে আসতাম। তো এখন যেটা আপনার কবিতায় বোধহয় কোনো শিরোনাম নেই, সেটা বোধহয় কি বলেন, আমাদের বিনয় মজুমদারের যে বই ফিরে এসো চাকার মতো 1 2 3 4 এরকম করে করা নাকি? হ্যাঁ, 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 আমার বেশিরভাগই ওই রকম সিরিজ টাইপের কবিতা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। তো মোটামুটি আমরা জানলাম। এখন শেষ বেলা আরো একটু জানবো, জেনে আয়োজন শেষ করবো। সেটা হচ্ছে শ্রোতা দর্শক, যে 2 4 5 জন 100 জন 200 জন যারা দেখবেন, তারা আর কি জানলো যে আপনার নতুন কি প্রজেক্ট বা নতুন কি কাজ হাতে আছে বা আগামীতে পেতে যাচ্ছে আগামী বছর কিংবা 2 বছর পরে, কি কাজ আহ, করছেন? সেটা সেটা হচ্ছে ওই মানে আগামী বইমেলায় একটা সম্ভাবনা আছে, হতেও পারে নাও পারে। হুম। সেটা হচ্ছে ভাট কবিতা। ভাট কবিতা নামে একটা কবিতার সিরিজ আমি দীর্ঘদিন ধরে লিখছি। দীর্ঘদিন বলতে তাও প্রায় 4 5 বছর ধরে আমি ওটা আচ্ছা, লিখছি। ভাট কবিতার তো একটু ছোট সেই করে 1 লাইনে বলুন না, মানে ভাট কবিতাটা কি? আমরা এটা জেনে রাখি ভাট, ফাঁকে, যেহেতু পেয়েছি। হ্যাঁ। হ্যাঁ, মানে ভাট বলতে মানে ভাট যেভাবে শব্দটাকে আমরা ইউজ করি আর কি, মানে একটা অ্যাবসার্ড হুম, জিনিস। হুম। হুম, বলে হুম, না হুম। ভাট বকছি আর কি। হ্যাঁ। তো হুম, আমরা আচ্ছা, যেমন আচ্ছা। কবিতা লিখি, সাধারণ মানুষ কি মনে করবে, এদের তো মাথা মুন্ডু কিছু নেই, কি উল্টো পাল্টা বকছে সব, শব্দের পাশে শব্দ বসিয়ে দিয়েছে, এরকম একটা মনে করে অনেকে আর কি, যারা আবহমান জনপ্রিয় কবিতা লেখে তারাও মনে করে। হুম। তো হুম, তাদের প্রতি একটা বিদ্রুপ বা ব্যঙ্গও বলতে পারেন, যে নিজের কবিতাকেই ভাট সেটাই আর বলা, কি। অ্যাবসার্ড বলা। হুম, মানে হুম, সেটা সেইটা খুব একটা কেউ সাহস দেখাবে না এই কথা বলার, যে নিজের কবিতায় কেই নিজে বলছে হচ্ছে অ্যাবসার্ড, সে ভাট জিনিস। হুম। তো আচ্ছা। আমি আমি এটা গত 4 5 বছর ধরে এটা করার চেষ্টা করছি, যে ভাট কবিতা এই শিরোনামে। মানে হয়তো কবিতার অবয়ব তাদের থাকবে না, কবিতার মতন শোনাবেও না তাদের, অথচ আমি আমি ওটাকেই হুম, কবিতা বলছি। হুম, এই বলাই তো আমার ব্যক্তি স্বাধীনতা আছে, সুতরাং আমি বলতেই পারি। আচ্ছা। তো যাই হোক, সেই রকম ভাবে একটা জিনিস সামনে আনার একটা চেষ্টা করছি। জানি না হবে চলছে আর কিনা, কি। দেখা যাক। হ্যাঁ, হ্যাঁ, না, চলছে। না, আশা রাখছি যারা পাঠক আছেন, তারা পাবেন, আমরা পাবো, এটা আশা রাখছি। কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তো যাই হোক, শ্রোতা দর্শক একদম। মন্ডলী, আপনারা দেখছিলেন দৈনিক আড্ডাবাজি 16। অতিথি হিসেবে আজকে ছিলেন সৌরভ বর্ধন, একজন কবি, এবং সবসময় কবি ভাবনায় তিনি কবিতা, মানে কাজের অবসরে কবিতা লেখেন না, কবিতার অবসরে অন্যান্য কাজ করেন। এটা একটা বড় ব্যাপার, ফিল করার মতো। তো যারা সত্যি অর্থেই কবিতা কবিতা লেখে, সিনিয়র যাদের সাথে আলাপ হয়েছে বা অনুষ্ঠানে অনুষ্ঠানের বাইরে সমবয়সী
বা অনুজ আর কি, বয়সের দিক থেকে বলছি। তো এরকম যাদের সাথে কথা হয়েছে যারা সত্যিকার অর্থেই কবিতা লেখে, আসলে এরা কবিতার একটা ঘোরেই 24 ঘন্টা থাকে। ঘুমোতে গেলে কবিতা সাথে নিয়েই ঘুমোতে যায়। এরা সবাইকেই দেখেছি, এরা কবিতার ফাঁকে অন্য কাজ করে, কবিতার ফাঁকে দাঁত ব্রাশ করে, দাঁত ব্রাশ করার ফাঁকে কবিতা লেখে না। মানে আমি একটা মজা করার ফান করার জন্য বললাম কথাটা, কিন্তু ব্যাপারটা এরকম। হ্যাঁ, হ্যাঁ, তো যাই হোক, শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা দেখেছেন অবশ্যই অবশ্যই ভালোবাসা। আর আজকের আয়োজন যেহেতু একদম শেষ পর্যায়ে, আমরা চলে যাব আজকের অতিথির কাছে। আজকের আয়োজনে আপনার বিদায় শুভেচ্ছা সকলের সাথে বিনিময়। হ্যাঁ। আহ, অনেক ধন্যবাদ সকলকে, যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বা ছিলেন না, পরে হয়তো শুনবেন বা নাও শুনতে পারেন। এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার এবং তানজিব সৌরভের মধ্যে, আমাদের এই দুই সৌরভের মধ্যে যে কথোপকথন হলো, এটা আমি তো ভীষণ উপভোগ করলাম। এবং এই যে নিজের দুটো কথা, একটা বহু দূরের একজন মানুষ যে আমারই ভাষার, তার সঙ্গে শেয়ার করতে পারলাম, এটা একটা পরম প্রাপ্তি। মানে আর কেউ শুনলো বা না শুনলো, অন্তত একজন মানুষ তো শুনলো, এইটুকু হ্যাঁ, হ্যাঁ, প্রাপ্তি অনেক। আর হচ্ছে এই সামনে কিছু কবিতা পড়তে পারলাম, কবিতা নিয়ে দুটো কথা বলতে পারলাম। এইটুকু যারা শুনবেন, হয়তো কেউ সেভাবে উপকৃত হবেন না, কিন্তু একটা 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 আবহ, একটা অনুভব হয়তো তাদের মধ্যেও হতে পারে কবিতা নিয়ে। একটা অনুরণন তো সেইটুকু তৈরি হতে প্রাপ্তি। পারে। হ্যাঁ, 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 একটা 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 অনুরণন, ঠিক বলছে, একটা অনুরণন অনুরণন যদি তৈরি হয় তাদের মধ্যে, সেটাই তো যথেষ্ট না? তো হুম। অসংখ্য ধন্যবাদ সকলকে। এবং চিন্তার ঘ্রাণ যে পেজটি ক্রমাগত প্রতিদিন বেশ আহ, পুরনো এবং নতুন, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে আপনি নতুনদের কবিতা প্রকাশ করছেন, তেমন আমাদের রুদ্র শহীদুল্লাহ বা নবরণ ভট্টাচার্য বা মলয় রায়চৌধুরী, বা এইসব যারা আমাদের পুরোনো অগ্রজ দিনের যারা আছে যাদের তাদেরকেও। হ্যাঁ, যারা আমাদের, তাদের কবিতা প্রকাশ করছেন, এইটাও খুব ভালো লাগছে আমাদের। কারণ সবসময় যে নতুন কবিতা প্রকাশ হবে এরকম তো নয়, কারণ পুরোনো কবিতাকেও তো আমাদের রোমন্থন করতে হবে, সেগুলো বারংবার হ্যাঁ, করতে হবে। তাদেরকেও তো খুব বাঁচিয়ে ভালো রাখতে লাগছে। হবে, মানুষের সামনে নিয়ে আসতে হবে। একদম, 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 একদম। তো এই ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার। আর এই আপনার প্রতিদিনের যে আড্ডাবাজি, সেটাও খুব ভালো লাগছে। আপনার আড্ডাবাজি দর্শক এবং চিন্তার ঘানের যারা পাঠক আছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। সকলে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনার। খুব ব্যস্ততার ভেতরে আমি যতদূর যোগাযোগ করে জানি আর কি আপনার সাথে, আগে পরেও তো কথা হয়েছে, আপনি খুবই ব্যস্ত থাকেন। হ্যাঁ, ব্যক্তিগত জীবন এবং হ্যাঁ, অন্যান্য কাজ নিয়ে থাকতে হয়। আসলে সংসার জীবনে বেঁচে থাকতে থাকতে হয়। হলে অনেক ধরনের ভনিতা আমাদের করতে হয়। বেঁচে থাকার জন্য অনেক একদম। অনেক ভনিতা করতে হয়, তার জন্য খুবই ব্যস্ত থাকতে হয়। আমি আর কি ভালো ভাষায় বললাম, আরো কাঁচা বাংলায় বলা হ্যাঁ, যায়, হ্যাঁ, সেটা না যাই। তো সেই সব ভনিতা করায় আসলেই ব্যস্ত থাকতে হয় কোনো না কোনো। যেমন আজকে আমাদের টাইমটা আমরা মেলাতে পারিনি বোঝার ভুলের কারণে। আমি নিজেই নিজে আমি ভুলে গিয়েছিলাম, আমি দৌড়ে গিয়েছি, মানে অন্য একটা কাজে আটকে গিয়েছি। তো এরকম হয়। হুম, তারপরও যে দিন শেষে আমরা কবিতার কাছে ফিরি, এটা একটা কি বলে, ওই যে জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেনের দ্বিতীয় পংক্তির বোধহয় শেষ চরণটা এরকম, যে পাখির নীড়ের মতো চোখ তার বনলতা সেন। এই যে তিনি ঘর বাড়ি অন্যান্য কোনো শব্দ না ব্যবহার করে তিনি ব্যবহার করলেন নীড়। নীড় মানে হচ্ছে পাখির বাসা, একটা আশ্রয়। ঠিক আছে? তো সেই নীড়টা আশ্রয়ের জন্য তিনি ব্যবহার করেছেন। তো আমরা যারা আরকি কবিতা পাগল বা নেশার মতো বা এর ঘোরে সবসময় থাকি, তো আমাদের শেষ আশ্রয় স্থল হচ্ছে কবিতা। তো তার কাছে ফিরি। তো আশা করছি আপনারা যে যেখানে আছেন, দেখছেন, থাকছেন, অবশ্যই সুন্দর এবং সত্যের সাথে থাকবেন। সুন্দর আর সত্য ছাড়া আমাদের উপায় নেই। শেষ পর্যন্ত এ দুটো মাধুর্য, সত্যিকারের সৌন্দর্য এবং সত্য ছাড়া আর কিছুই থাকে না। তো যাই হোক, আমি আর কথা এক- বাড়াচ্ছি না। আপনাদের সাথে পরবর্তী নতুন আড্ডাবাজিতে, নতুন পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে, কথা হবে, গল্প হবে। সেই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। শুভ